গোলের মিটআপ 2015-তে সবাইকে স্বাগত। তো আমরা আমাদের কার্যক্রম এখন শুরু করব। তো সবাই বসে পড়েন। আজকে আমাদের এই গোলের প্রোগ্রামে যারা অর্গানাইজার আছেন এবং যারা অ্যাটেন্ডি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আজকে শুরু করার আগে একটা আমরা সার্ভে করি, দেখি যে কি এক্সপিরিয়েন্স। যারা গোলের একেবারেই নতুন এখন শুরু করেন এরকম কয়জন আছে কিংবা যারা শুরু করতে চান? ওকে, নাম্বার। সো সেকেন্ড, যারা শুরু করছেন আপ টু 5-6 ইয়ার্স কয়জন আছে? ওকে, সো মোস্ট অফ দেম। আর আমাদের মনে হচ্ছে যে সবাই আসলে শিখতেছে ভালো, যদিও আসলে গোলেন অনেকদিন হয়ে গেছে কিন্তু আমাদের কমিউনিটিতে এখনো সেরকম পপুলারিটি ছিল না। বাট রিসেন্টলি গোলেনের অনেক কিছুই কারণে পপুলারিটি পাচ্ছে, বিশেষ করে যে আমাদের মাইক্রো সার্ভিস কিংবা অন্যান্য যে কাজগুলো সহজে করার জন্য এখন সবাই গোলেনের যে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে, ফার্স্ট অফ অল এটা ইজি টু লার্ন এবং কনকারেন্সি, দুটা কারণে কিন্তু আমরা সবাই গোলেনকে পছন্দ করি। যেই একবার এটা হচ্ছে কাইন্ড অফ অ্যাপেলের ইকোসিস্টেমের মতো, যদি একবার এখানে ঢুকে যায় আর বের হওয়ার কোনো অপশন নেই। অ্যাজ এ প্রোগ্রামার হিসাবে যখন আমরা শুরু করি, তো প্রোগ্রামার হিসাবে শুরু করার সময় কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল ইজ টেস্টিং। তো এক লাইন যদি আপনি কোড করেন সেটারও অবশ্যই টেস্ট কেস থাকা উচিত, কারণ এটা কি সাইড ইফেক্ট হবে এটা যদি আপনি না জেনে যদি কোড লেখেন এবং যদি আপনি সেটাকে ডিবাগ আগেই না করতে পারেন তাহলে কিন্তু খুবই প্রবলেম, রাইট? যেরকম ভয়েজার 1 কিন্তু 1990 সালের একটা যেটা যে প্রোগ্রাম করে দিচ্ছে ওটা এখনো কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা এবং টেস্টেড এবং প্রোগ্রাম করার কারণে এখন কিন্তু সেটাকে অপারেট করতে পারে। সো আঙ্কেল বব একটা কথা বলছিল যে কোনো আপনি একটা কোড লেখছেন, তার টেস্ট কোড লেখেন নাই, এটার এক্সাম্পল হচ্ছে একটা মারুতি হাতে মিসাইল দিয়ে দিচ্ছে, দিয়ে যেভাবে ইউজ করবে। সো আমরা কিভাবে আমাদের প্রোগ্রামকে সুন্দর করে টেস্ট কেস লিখবো এবং কিভাবে টেস্ট করবো, এটা নিয়ে আমাদের এখন আসছে রুষা। অনেক আলো চলে এসেছে, আমরা বন্ধ হয়ে একটু কথা বলি। আমরা কারা টেস্ট লিখি? যারা লেখেন না কেন? আমার একটা এক্সপিরিয়েন্স আছে। আমি আগে যেসব কোম্পানিতে কাজ করতাম, দুই ধরনের কোম্পানিতে কাজ করছি, যেখানে অনেক কিউএ ছিল, কিছু কোম্পানি কিউএ ছিল না, কম। যেসব কোম্পানিতে কিউএ ছিল, ডিপেন্ডেন্সি ছিল, আমার অনেক ট্রাস্ট ছিল, এই জন্য আমার টেস্ট কেস না লিখলেও হই। বাট যখন দেখলাম যে অন্য কোম্পানিগুলোতে কিউএর সংখ্যা কম, তখন আসলে টেস্ট না লিখে আসলে পারা যেত না। কারণ নিজে যখন টেস্ট লিখবো, ম্যানুয়ালি লিখবো, এটা অনেক, বা টেস্ট করবো, এটা অনেক হ্যাসেলফুল লাগতো। তো ওইটার হ্যাক হিসেবে আমি পার্সোনালি টেস্ট কেস লেখা বা শেখা শুরু করছি আর কি। আমার টপিকটা মূলত টেস্ট লেখা না, যেহেতু কম, আমি হচ্ছে টেস্ট কন্টেনার নামে একটা জিনিস নিয়ে আর কি আলাপ করতে যাচ্ছি। টেস্ট যখন আমরা লিখি, আমরা সাধারণত দুই ধরনের টেস্ট লিখি, ইউনিট টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট, আরো আছে এন্ড টু এন্ড টেস্ট, অনেক রকম আছে। তো দুই ধরনের টেস্ট আসলে আমরা শিখতে বা লিখতে গেলে পপুলার হয়, ইউনিট টেস্ট আর ইন্টিগ্রেশন টেস্ট। ইউনিট টেস্টে আমরা কি করি, আমাদের ধরেন যে একটা সার্ভিস লেয়ার বা সার্ভিস লেয়ারের টেস্ট লিখবো, সেক্ষেত্রে আমরা সার্ভিস লেয়ার ডেটাবেসের সাথে কথা বলে ডাটাবেসটাকে মক করি, অথবা কন্ট্রোলার লেয়ারকে টেস্ট করবো, তখন আমরা সার্ভিস লেয়ারকে মক করি। বাট ইন্টিগ্রেশন টেস্টে আমরা যেটা হয়, আমরা আসলে মক টক করি না, আমরা যতটা সম্ভব আর কি রিয়েল ওয়ার্ল্ডের কাছাকাছি এনভায়রনমেন্টে যাওয়ার চেষ্টা করি। এখন একটা সময় আমাদের যা করা লাগতো যে ইন্টিগ্রেশন টেস্টের জন্য সেপারেট এনভায়রনমেন্ট থাকতো বা অ্যাপ্লিকেশনের প্রোফাইল থাকতো, যে এখানে হচ্ছে কি আমরা ডেটাবেস বা ডিপেন্ডেন্সি যেগুলো আছে ওগুলো চালায় রাখতাম, বা হচ্ছে টেস্টের সময় ফায়ার আপ করতাম। তারপর হচ্ছে কি নিজেদের স্ক্রিপ্ট লেখা লাগতো, স্ক্রিপ্ট লিখে ওগুলা ক্লিন আপ বা ডেস্ট্রয় করে দিতাম আমাদের, যাতে আমাদের টেস্টগুলো আইসোলেটেড এনভায়রনমেন্টে থাকে আর কি। এখন টেস্ট কন্টেনার আসার পরে এই কাজটা অনেক সহজ হয়ে গেছে। সহজ হয়ে গেছে বলতে কি, টেস্ট কন্টেনার আসলে কি করে, যে আমাদের যে ডিপেন্ডেন্সি সার্ভিসগুলো আছে, যে সাপোজ একটা সার্ভিসের ডিপেন্ডেন্সি হচ্ছে একটা পোস্টগ্রেস অথবা রেডিস কিংবা ডায়নামোডিক, টেস্ট কন্টেনার কি করতে পারে, আমাদের টেস্টের জন্য ওইটার একটা ডকার ইনস্ট্যান্স ফায়ার আপ করবে, সেইটা লাইফ সাইকেলটা হ্যান্ডেল করবে।
হ্যান্ডেল করলে ক্লিন আপ বা রেস্টুরেন্ট যা করা দরকার সেটা করে দেয় টেস্ট কন্টেনার গুলো। এটা হচ্ছে টেস্ট কন্টেনার সুবিধা। আমি আমার এই প্রেজেন্টেশনে আমি গোলাগে কিভাবে আমরা টেস্ট কন্টেনার ইউজ করতে পারি সেইটার একটা ডেমো দেখাবো। সাপোজ আমার এরকম একটা প্রজেক্ট আছে, আমার একটা অর্ডার সার্ভিস আছে, একটা ইনভেন্টরি সার্ভিস আছে। ইনভেন্টরি সার্ভিসটা পোস্টগ্রেসের সাথে কথাবার্তা বলে, আর অর্ডার সার্ভিস ইনভেন্টরি সার্ভিসের সাথে কথাবার্তা বলে। এখন আমি যখন ইনভেন্টরি সার্ভিসের টেস্টগুলো লিখবো, তখন তো হচ্ছে আমার একটা ইন্ডিকেশন টেস্ট, যেহেতু আমার একটা পোস্টগ্রেস ফায়ার আপ করতে হবে, সেটার জন্য আমি কি করতে পারি, টেস্ট কন্টেনার ইউজ করতে পারি। টেস্ট কন্টেনার কি করবে, এই যে সাপোজ আমার হচ্ছে গিয়ে এই যে আমার প্রোডাক্টস এপিআইটা আমার কিছু এন্ড পয়েন্ট আছে, যে একটা এন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে অল প্রোডাক্ট ফেস্ট করে আর হচ্ছে গিয়ে প্রোডাক্ট ক্রিয়েট করে। এইটার আমি টেস্ট করতে চাই। আমি টেস্ট করতে পারি যে ইউনিট টেস্ট লেখার সময় কি করতে পারি, আমি যখন এই এপিআই গুলোকে টেস্ট করবো, এটার যে হ্যান্ডলারটা আনলার হুড আছে ওইটাকে আমি মক করতে পারি। বাট ইন্ডিকেশনের সময় না, আমি হ্যান্ডলারটা মক করবো না, আমি হচ্ছে একটা পোস্টগ্রেস ফায়ার আপ করবো। ফায়ার আপ করে আমার যেখানে কানেকশন স্ট্রিংটা দেওয়া দরকার, সেই কানেকশন স্ট্রিংটা দিয়ে আমার ডাটাবেসের ইনস্ট্যান্স তৈরি করে আমি হ্যান্ডলারের মধ্যে পাস করে দিব, যাতে হচ্ছে যখন আমার টেস্টটা রান করে তখন অ্যাকচুয়ালি একটা পোস্টগ্রেসের সাথে কথাবার্তা বলা হয়। এটা সুবিধা কি আসলে, আমি তো চাইলে একটা এমবেডেড পোস্টগ্রেস ইউজ করতে পারি, কিন্তু এমবেডেড পোস্টগ্রেসে রিয়েল পোস্টগ্রেসের ফ্লেভারটা ঠিক পাওয়া যায় না। যে ধরেন আপনার প্লেন পোস্টগ্রেস না, আপনার পোস্টগ্রেসের সাথে ধরেন জিআইএস বা হচ্ছে জিওলজিক্যাল ডেটা কোয়েরি করে রাখার এক্সটেনশন গুলো লাগবে। ওইটা হয়তো আপনার এমবেডেড পোস্টগ্রেসে সেটআপ করা একটু ঝামেলা, বাট আপনি একটা ডকার পোস্টগ্রেসের মধ্যে ওই জিনিসগুলো ইজিলি সেটআপ করতে পারেন। তো এইটার টেস্টগুলো আমরা দেখি। এখানে আমি কি করছি, এই যে টেস্টগুলো আমার লেখা আছে, টেস্টগুলো আমার হচ্ছে প্রোডাক্টের এন্ড পয়েন্টে হিট করতেছে, সেগুলো ভ্যালিডেট করতেছে, এইটা গেট অল প্রোডাক্ট টেস্ট করতেছে, ডুপ্লিকেট প্রোডাক্ট ক্রিয়েট করতেছে, ওইটা টেস্ট করতেছে। আর এটার সাথে আমার কাজ করতেছে টেস্ট কন্টেনার। টেস্ট কন্টেনার কোথায় কাজ করতেছে, আমি সেটআপ করতেছি। এই যে আমার হচ্ছে কি টেস্ট কন্টেনার যারা, ওরা হচ্ছে ওদের প্যাকেজ দিয়ে দেয়, ওই প্যাকেজ আমাকে কিছু ইউটিলিটি দেয়, যে হচ্ছে আমি চাইলে কিছু কিছু প্রোগ্রাম যেরকম সার্ভিস, যেমন পোস্টগ্রেস, রেডিস বা হচ্ছে গিয়ে কাফকা, ওদের জন্য একটা ডেডিকেটেড ফাংশন থাকে, যাতে হচ্ছে আমি ওই যেগুলো ফায়ার আপ করতে পারি। যেমন এখানে আমি পোস্টগ্রেস ফায়ার আপ করছি আর কি। এই যে পোস্টগ্রেসের ডকার ইমেজটা দিয়ে দিছি, এইটার হচ্ছে ইউজার পাসওয়ার্ড দিয়ে দিছি। টেস্ট কন্টেনার একটা বিষয় কি, ওকে আমি বলতে পারি হচ্ছে গিয়ে তুমি কোন পোর্টটা এক্সপোজ করবা, বাট ও কিন্তু আসলে ওই পোর্টটা আমাকে দেয় না। ও হচ্ছে গিয়ে একটা র্যান্ডম আনইউজড পোর্টকে এক্সপোজ করে, বাট হচ্ছে আমি কিন্তু ওই পোর্টকে আমি ওর কাছ থেকে কোয়েরি করতে পারি, যাতে তুমি এই পোর্টটা কোন পোর্টে ম্যাপ করছো। সো এখানে দেখেন আমি হচ্ছে কন্টেনার যখন তৈরি হয়ে গেছে, তখন আমি কন্টেনার হোস্ট আর হচ্ছে ম্যাপ পোর্টের মাধ্যমে অ্যাকচুয়াল কোন পোর্টটায় সে রান করতে সেটা পাচ্ছি। তারপর এখান থেকে আমি এই যে ডিপি কানেকশন স্ট্রিংটা প্রিপেয়ার করে রিটার্ন করে দিয়েছি, সেটাকে ক্যাচ করেছি এখানে। এই যে আমার হচ্ছে টেস্ট ডিবি এখানে চলে আসছে, হ্যান্ডলার্স এর মধ্যে দিয়ে দিছি। এরপর আমি যখন টেস্টগুলো লিখবো, সেটা অ্যাকচুয়াল হচ্ছে একটা পোস্টগ্রেসের সাথে কথাবার্তা বলবে। আমি যদি একটু দেখি, এই যে এখানে আমার জাস্ট হচ্ছে কি একটা ইনস্ট্যান্স চলতেছে, বাট আমি যদি টেস্টটা রান করি, দেখবেন যে এখানে আরো কিছু ইনস্ট্যান্স রান টাইমে তৈরি হয়ে যাবে। এই যে একটা ইনস্ট্যান্স তৈরি হয়েছে, এই যে একটা পোস্টগ্রেস ইনস্ট্যান্স তৈরি হয়েছে। আমার টেস্টগুলো রান করার শেষ হওয়ার পরে এটা অটোমেটিক্যালি আবার ক্লিন হয়ে যাবে। এই চলে গেছে, কিন্তু আমার টেস্ট রান হয়েছে। টেস্ট কন্টেনার কিন্তু আমাদেরকে একটা সুবিধা দিচ্ছে, আমি চাইলে যে কোনো সার্ভিস যেটা ডকারাইজ করা যায় সেটাকে ফায়ার আপ করতে পারি। তো এখন আমরা যদি দেখি আমি অর্ডারের টেস্টগুলা, সেইখানে আমি দেখবো যে আমরা এই ইনভেন্টরির একটা ডকার ফাইল পাস করে ওই টেস্ট কন্টেনারটা ফায়ার আপ করতে পারতেছি। আচ্ছা, এখানে একটা কথা আছে, ধরেন আমি ইনভেন্টরির ডকার ফাইল দিয়ে ইনভেন্টরির একটা কন্টেনার ফায়ার আপ করলাম, কিন্তু ওর তো একটা ডিপেন্ডেন্সি আছে পোস্টগ্রেস, সেটা তো সাথে দিতে পারতেছি না। বাট না, এটাও দেওয়া পসিবল। সো আমি যখন অর্ডার টেস্টগুলো লিখবো, তখন আমার দুইটা কন্টেনার লাগবে আসলে। আমার হচ্ছে পোস্টগ্রেসও লাগবে আর ইনভেন্টরির কন্টেনারও লাগবে, এবং এই দুইটা যাতে একসাথে কাজ করতে পারে ওই মেকানিজমও দেওয়া আছে। তাহলে যখন আমি অর্ডারের টেস্টগুলো লিখবো, তখন আমি একটা ওয়ার্কিং ইনভেন্টরির ইনস্ট্যান্স পাবো। ওইটা টেস্ট আমি যদি দেখি, আচ্ছা এটা আমি ইচ্ছে করি জাভাতে করছি, যাতে এটা বোঝানোর জন্য যে টেস্ট কন্টেনার বিষয়টা শুধু গোল্যাং বা হচ্ছে গিয়ে জাভা স্পেসিফিক না, এটা হচ্ছে গিয়ে অন্য অনেক ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারে। তো এখানে দেখি আমি কি কি লিখছি। আমি দুইটা কন্টেনার তৈরি করছি, একটা হচ্ছে পোস্টগ্রেস কন্টেনার আর একটা হচ্ছে গিয়ে
মানে হচ্ছে কি যখন আমি অন্য একটা ডকার ফাইল বা যেটা আমার কাস্টমাইজ ডকার ফাইল ওইটা যখন আমি ইনস্ট্যান্স বানাবো তখন আমি জেনারিক কন্টেনার বিষয়টা মেথড ইউজ করতে পারি। এখানে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে এখানে আমি কি করছি, আমি আমার যে ইনভেন্টরি সার্ভিসের যে ডকার ফাইলটা আছে এটা পাস করে দিয়েছি। আরেকটা ওয়ে আছে যে হচ্ছে আমি চাইলে যে ডকার ইমেজটা আছে ওইটা নেম দিতে পারি। এটা আইদার আমার লোকাল মেশিন থাকতে পারে অথবা আমি ডকার হাবের একটা রিপোজিটরি ইমেজ দিতে পারি। এই দুইটা অপশনই আছে। আচ্ছা, এখানে একটা কথা আছে যে ধরেন যে অর্ডার সার্ভিস ঠিক করতে পারে। অর্ডার সার্ভিস ইনভেন্টরি কল দিয়ে কি কি প্রোডাক্ট আছে দেখতে পারে, অর্ডার ক্রিয়েট করতে পারে। এখন এটার টেস্টগুলো লেখার জন্য, টেস্ট করার জন্য তো আমার তো ইনভেন্টরি সার্ভিসটা জাস্ট থাকলেই হবে না, ওর মধ্যে কিছু ডাটা থাকতে হবে, ওর কিছু স্টেপ আমাদের দিতে হবে যাতে হচ্ছে আমার অর্ডার সার্ভিসের যখন টেস্টগুলো লিখবো ওইটার সাথে আমরা ডেটাগুলো কম্পেয়ার করে আমরা দেখতে পারি। এখন এটার ওয়ে কি? এখন ধরেন আমি যখন অর্ডার সার্ভিসটা লিখছি ওখানে ইনভেন্টরি কিছু এন্ড পয়েন্ট দিয়ে দিয়েছি যে হচ্ছে ও শুধু প্রোডাক্ট গেট করতে পারে, স্টক চেক করতে পারে, আপডেট স্টক আপডেট করতে পারে। ওকে আমি প্রোডাক্ট ক্রিয়েটেড কোনো এন্ড পয়েন্টের এই অ্যাক্সেস দেই নাই, তো এটা দেওয়ার মানেও হয় না, কারণ সে অর্ডার সার্ভিস, তারকে তো প্রোডাক্ট ক্রিয়েটের অপশন দেওয়া উচিত না। ওইটা হয়তো অন্য কোনো ব্যাক পেজ বা অন্য কোনো থেকে কি করতে পারে। এখন আমাদের ওয়ে কি? আচ্ছা, এইটারও ওয়ে আছে। এটার একটা ওয়ে এখানে যেটা আমি ইউজ করতে পারছি সেটা হচ্ছে এই যে যখন টেস্ট কন্টেনারটা লিখতেছি পোস্টগ্রেস, আমি একটা কাস্টম এসকিউএল ফাইল দিয়ে দিয়েছি যে হচ্ছে তুমি যখন পোস্টগ্রেসটা ইনিশিয়ালাইজ করবা তখন এই এসকিউএলটা এক্সিকিউট করবা। সেখানে কি আছে, এখানে আমি ওই টেবিল ওই এসকিউএলটা লিখেছি যাতে হচ্ছে আমার এই অর্ডার সার্ভিসটা আমি যেই স্টেটে চাই ওই স্টেটে থাকতে পারে। যে আমি প্রোডাক্ট টেবিলটা ক্রিয়েট করেছি, স্টক টেবিলটা ক্রিয়েট করেছি, আমি কিছু ডেটা ইনসার্ট করেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে দুইটা পোস্টগ্রেস দুইটা কন্টেইনার ইনিশিয়ালাইজ করলাম, একটা পোস্টগ্রেস আর একটা হচ্ছে কি আমার ইনভেন্টরি সার্ভিস, এরা কি একজন আরেকজনের কথা বলতে পারবে? বাই ডিফল্ট পারবে না, কিন্তু আমি যদি ওদেরকে সেম নেটওয়ার্কে রাখি, আমি দেখেন একটা নেটওয়ার্ক ইনিশিয়ালাইজ করেছি, দুজনকে সেম নেটওয়ার্কে রাখছি, রাখার পর কি করছি, আমি যখন এই ইনভেন্টরি কন্টেইনারটা দিয়েছি ওকে আমি এনভায়রনমেন্ট ভেরিয়েবলে আমার যে ডাটাবেস কানেকশন স্ট্রিংটা আমি এইখান থেকে ইনসার্ট করে দিয়েছি। তাহলে যখন ইনভেন্টরি সার্ভিসটা ফায়ার আপ হচ্ছে ও একটা ওয়ার্কিং পোস্টগ্রেসের কানেকশন স্ট্রিং পাচ্ছে। ওকে, আচ্ছা, আরেকটা কাজ করতে হবে এখানে। আমি যেমন যখন আমি অর্ডার থেকে ইনভেন্টরি কল দিতেছি তখন তো ওর একটা হোস্ট পোর্টের বিষয় আছে, কারণ হচ্ছে যেহেতু টেস্ট কন্টেইনার সবসময় র্যান্ডম পোর্ট কি করে, যেমন আমার ইনভেন্টরি সার্ভিস ধরেন 8080 পোর্টে রান করে, বাট ওর টেস্ট কন্টেইনারটা যখন ফায়ার আপ হয় ও কিন্তু 8080 পোর্ট এক্সপোজ করবে না, ও অন্য একটা র্যান্ডম পোর্টই করবে। ওই জিনিসটা আমি সেট করতে পারতেছি এখানে, যে আমি এখান থেকে ইনভেন্টরি হোস্ট আর পোর্ট নিয়েছি, ওর 8080 পোর্টটা কোন র্যান্ডম পোর্টে আছে ওইটা আমি পাচ্ছি। তারপর আমার এখানে যেই প্রোফাইল আছে প্রোফাইলে আমি ইনভেন্টরি ইউআরএল দিয়ে দিতে পারতেছি রান টাইমে। এটা প্রত্যেকটা টেস্ট রান করার সময় এটা ডিফারেন্ট হবে। এরপর জাস্ট আমার টেস্ট লেখা খুবই সিম্পল, আমার আর কিছু করা লাগতেছে না, আমার কোনো ডাটা ঢোকানো লাগতেছে না, আমি জাস্ট টেস্টগুলো লিখতেছি। এই যে এখানে আমি এসকিউএলে দেখেন এই যে তিনটা প্রোডাক্ট আছে, আমি যখন এটা রান করি এই প্রোডাক্টগুলোই পাবো। আমি হচ্ছে কি যখন আমি কোয়ারি করতে যাবো প্রোডাক্ট আইডি দিয়ে তখন সেটাই পাবো। যখন আমি দেখবো যে স্টক এক্সিট করতেছে অর্ডার ক্রিয়েটের সময়, সেগুলো আমি করতে পারবো। তো এটাই আর কি সংক্ষেপে যে টেস্ট কন্টেইনার আমাদের কি বেনিফিট গুলো দেয়। কিন্তু আমরা কি ইউনিট টেস্ট একবারে বাদ দিয়ে দিব? না, বাদ দেওয়া যাবে না। কারণ কি, টেস্ট কন্টেইনার দিয়ে ইন্ডিকেশন টেস্ট লেখাটা একটু কস্টলি। যেমন আপনি লোকালি যখন রান করবেন তখন দেখা যাবে যে কোনো কিছু গায়ে লাগবে না, বাট আপনার এটা যখন একটা সিআই এনভায়রনমেন্টে বিট বাকেট বা হচ্ছে কি গিটহাব পাইপলাইনের মাধ্যমে রান করবেন তখন দেখা যাবে যে এটা একটু কস্টলি হয়ে যাচ্ছে, কারণ যেহেতু ওই এনভায়রনমেন্টগুলো অত পাওয়ারফুল হয় না। একটা কন্টেইনার তৈরি করা, এক্সিকিউট করা, টেস্ট করা, ওইটা একটু টাইম লেগে যায়। সেজন্য আমাদের আসলে একটু মাইন্ডফুল হতে হবে যদি আমরা আর কি ওই লেভেলের কভারেজ দিতে চাই। আমরা ইউনিট টেস্ট তো লাগবে, ইউনিট টেস্ট তো লাগবেই, প্লাস হচ্ছে আমরা একটু মাইন্ডফুল হয়েতে ইন্ডিকেশন টেস্টও লিখবো যাতে হচ্ছে কি আমাদের আর কি কস্টটা আর কি ইসে থাকে আর কি। এইটাই ছিল আর কি আমার কারো কাছে কি কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে? আমি হচ্ছে ডাটা ক্লিন আপের পার্টটা খুব ভালো করে বুঝিনি, যেখানে আমি একটা কন্টেইনার তৈরি করছি, আমি একটা এসকিউএল দিয়ে দিচ্ছি যেটা ফলো করে কিছু মক ডাটা আমি তৈরি করছি, অ্যান্ড দেন আমি হচ্ছে আমার
গো আমি কোডের মধ্যে আমি কম্পেয়ার করছি যে আমার ডাটাটা ভ্যালিড কিনা, বাট আমি যখন লেটস সে একটা ইনসার্ট অপারেশন করলাম বা ক্রিয়েট অপারেশন করলাম, তখন তো আমার ডেটাটা মানে মানে আর আমার এসকিউএল এর সাথে মিললো না, এটা চেঞ্জ হয়ে গেল। সো তাহলে এই ক্লিন আপটা কোথায় হচ্ছে? আমরা কি তাহলে প্রতিটা টেস্টের জন্য কন্টেইনার তৈরি করছি? এই ক্লিনআপটা হচ্ছে প্রতিটা টেস্ট যখন রান হচ্ছে আমার আলাদা আলাদা কন্টেনার তৈরি হচ্ছে, যে আমি এসকিউএল যেটা দিয়ে দিয়েছি ওই স্টেট অনুযায়ী কন্টেনার ক্রিয়েট হচ্ছে। এখন আমি যেটা আমার টেস্টের মধ্যে একটা ক্লিনআপ ফাংশন লিখতে পারি, যদি আমার টেস্ট ওইরকম হয় ওইখানে আমি এসকিউএল কোয়েরি করে বা অন্য কোনো মাধ্যমে আমার যদি কোনো কাস্টম ক্লিনআপ লাগে ওইটা করতে পারি, কিন্তু আমার প্রতিটা টেস্টের জন্য যে কন্টেনারটা ক্রিয়েট হচ্ছে ওইটা সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ ফ্রেশ। তো আমার টেস্ট শেষ, কন্টেনার ডেস্ট্রয় হয়ে গেছে, আমার ডাটাও সব চলে গেছে। তো প্রতিটা টেস্টের জন্য আমি যেই স্টেটে একটা ডেটাবেস চাচ্ছি সেটা পাচ্ছি আমি। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ ইরফান। সো এখন থেকে সবাই যেটা করবেন, সবাই টেস্ট ড্রিভেন শুরু করবেন, কারণ অনেকেরই আমি হাত তুলতে দেখি নাই। তো এটা আসলে একটা অভ্যাস, ঠিক আছে? আপনি যদি হয়তো অনেকে বলবে যে না টেস্ট লেখার সময় পাই না, কিংবা এটা করতে পারি না, এটা আসলে আপনার কাজের ভিতরেই আপনাকে নিয়ে নিতে হবে, কোনো কোম্পানি আপনাকে দিবে না যদি না সেরকম আসলে অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভ। সো আমরা মাইক্রো সার্ভিস ইউজ করছি। ওকে, সো মাইক্রো সার্ভিস যখন ইউজ করছেন, তো মাইক্রো সার্ভিস টু সার্ভিস কমিউনিকেশনে কি কি আমরা ইউজ করছি? রেস্ট অনলি, আর কেউ কিছু ইউজ করছেন? জিআরপিসি। ওকে, সো জিআরপিসি নিয়েও আমাদের কথাবার্তা হবে। সো আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন ডাটা মাইক্রো সার্ভিস টু সার্ভিস যখন ডাটা স্ট্রিম করি, মেসেজিং কিউইং এর জন্য আমাদের জন্য অনেকগুলো অপশন আছে। ফর এক্সাম্পল রেডিসকে আমরা ডাটা স্ট্রিম হিসাবে ইউজ করতে পারি, র্যাবিটেলকে ইউজ করতে পারি, তারপর কাফকা আছে, হ্যাঁ, তারপরে নেটস আছে। সো এই সার্ভিসগুলোর ভিতরে আসলে কখন আসলে কোনটা ইউজ করব আমরা, এবং কোনটা আমাদের সার্ভিসের জন্য মানে স্ট্রিমিং সার্ভিস হিসাবে কোনটা ইউজ করা ভালো হবে, এই সম্পর্কে আমাদেরকে এখন কিছু বলবে সজীব শিকদার। ওকে, আমার একটু সময় লাগলো, সরি এই জন্য। কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, এই টপিকটার সাথে আসলে অনেকেই পরিচিত, বাট টুলসটার সাথে আসলে সবাই এভাবে পরিচিত না। মেসেজিং টুলসের সাথে আমরা সবাই আসলে কম বেশি পরিচিত। যখনই দেখা যায় মেসেজিং টুলসের কথা আসে, তো প্রথমেই যে নামটা আসে সেটা হলো কি আসে RabbitMQ, তারপর আসে কাফকা। তো আরো অনেক কিছু টুলস আছে যেগুলি আসলে আমাদের আনসাং হিরো বলা যায়, যারা খুবই দেখা যায় যে লো ল্যাটেন্সিতে খুবই ওয়েল পারফর্ম করতে পারে, কিন্তু আমরা আসলে এটা অনেকেই হয়তো নামই জানি না। তো ওইরকমই একটা টুলস হলো গিয়ে নেটস। সো নেটস অ্যাকচুয়ালি বিল্ড অন গো। আমরা এটাকে বলতে পারি যে এটা আমাদের মাইক্রো সার্ভিসের জন্য অ্যাকচুয়ালি রকেট ফুয়েল। আমরা আমাদের জ্বালানিটাকে যত চিপ করতে পারবো, আমাদের মাইক্রো সার্ভিসের যে কস্ট ওইটা অ্যাকচুয়ালি ততটা এফিশিয়েন্টলি আসলে আমাদের মেসেজিং সিস্টেমটা আসলে মেসেজ ট্রান্সপোর্ট করতে পারবে। তো আসলে নেটস কি? নেটসটাকে আমরা সিম্পলি যদি চিন্তা করি যে এটা একটা, মানে আমরা যখন চিন্তা করি যে আমরা একটা মেসেজিং সার্ভিস সেট আপ করবো, তখন যেটা হয় যে আমরা কাফকার কথা চিন্তা করলে আমাদের আসলে কাফকা অনেক ভালো জিনিস, কিন্তু চিন্তা করলে কনফিগারেশনের কথা চিন্তা করলে আমাদের মাথা ধরে যায় যে আমাদের এত এত কিছু করতে হবে, ঠিক আছে, দেন এত কিছু কনফিগার করতে হবে, দেন আবার অ্যাপ্লিকেশনে যখন সেট আপ করবো তখন আমাদের বিশাল একটা ইনিশিয়ালাইজেশন প্রসেস থাকে, অনেক প্যারামিটারস পাস করা লাগে, দেন আমি আমার একটা মেসেজ পাঠাতে পারি। RabbitMQ ক্ষেত্রে দেখা যায় আবার আমার মেসেজের কি ইভেন্ট পাঠাবো ওটাও আমার আগে থেকে ডিফাইন করা লাগে, অনেক কিছুই করা লাগে। নেটসটা হচ্ছে কাইন্ড অফ ওয়ান ক্লিক সলিউশনের মতো, যে আমি সিম্পল একটা কমান্ডের মাধ্যমে আমি পেজ নেটস আমার যে পেজ মেসেজিং সিস্টেম আমি রান করে দিতে পারি। তো টেকনিক্যালি আমরা নেটসটাকে সাধারণত যেরকম আমি দেখলাম যে আমি একটা স্পোর্টস কার্সের সাথে যদি তুলনা করি, যে অন্যান্য যে আমার মেসেজিং সিস্টেম আছে ওইগুলি যদি আমার ডিফারেন্ট মডেলের গাড়ি হয়, তো নেটস টেকনিক্যালি স্পোর্টস কার F1। তো আমরা কেন আসলে নেটস ইউজ করব লো ল্যাটেন্সি মেসেজিং এর জন্য? এর কয়েকটা কারণ আছে। যেমন নেটস হলো গিয়ে সাব মিলিসেকেন্ড ল্যাটেন্সির জন্য বানানো। এটার মানে হলো গিয়ে আমাদের নরমালি বর্তমানে যতগুলি মেসেজ ব্রোকার আছে প্রায় সবগুলি আসলে আপনার মিলিসেকেন্ডে হিসাব করে।
তো নেটসই একমাত্র মেসেজ ব্রোকার বর্তমানে যেগুলি আছে আউট দেয়ার যে আসলে অ্যাকচুয়ালি মাইক্রোসেকেন্ডে হিসাব করে, কারণ ও আসলে মিলিসেকেন্ড লেভেলে যাইতেই পারে না। দ্বিতীয়ত হলো গিয়ে নেটস হলো গিয়ে খুবই লাইট ওয়েট। কতটা লাইট ওয়েট আমি যদি বলি যে আমার যদি 12 মেগাবাইট র্যাম মানে মেমোরি যদি আমার ফ্রি থাকে, we can run NAS on that. That's why I have wrote there that fits on a Raspberry Pi. Because অন্যান্য যদি আমরা যদি ন্যাসের কম্পিউটারগুলোকে দেখি যেমন কাফকা, ওকে লিটারালি গিগাবাইটস অফ মেমোরি প্রিরিকুইজিট দিতে হয় আর কি। তো সেখানে মাত্র 12 মেগাবাইট র্যামের উপরে ন্যাস খুব আরামসে রান করতে পারে। ন্যাস হল গিয়ে ডিসেন্ট্রালাইজ। তো এই কথাটা শুনে অনেকে মনে করতে পারে আসলে টেকনিক্যালি তো সবকিছুকেই ডিসেন্ট্রালাইজ করা সম্ভব, আমি ইয়া করতে। তো ন্যাস যেটা হয় বাই ডিফল্ট ক্লাস্টার এবং ক্লাস্টার রাউটিং সাপোর্ট করে। যেটা হয় যে আমি আমার একটা ছোট 12 মেগাবাইটের পড দিয়ে আমি আমার অ্যাকচুয়ালি ক্লাসটা শুরু করতে পারি। মানে ক্লাসটারও না, আমি একটা সিঙ্গেল ইনস্ট্যান্স দিয়ে একটা পড দিয়ে আমি নেট শুরু করলাম। কিন্তু যখন আমার লোড বাড়লো একটা সময় পরে, আমি যেটা করতে পারি আমি 2টা পড দিয়ে বা 3টা পড দিয়ে আমি আসলে আমার ক্লাসটার আস্তে আস্তে বাড়াতে পারি। তো নেটস যেটা করে, যেটা 4 নম্বর পয়েন্ট, অটো হিলিং। যে কোনো একটা সিনারিওতে আমরা ধরলাম যে রিয়েল লাইফ সিনারিওতে আমরা তো সবাই জানি যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে আর কি। অন্যান্য ক্ষেত্রে যেটা হয় যে আমার ধরেন একটা ক্লাস্টার ডাউন, তো আমি আমার কোনো একটা অ্যাপ্লিকেশন থেকে 3টা বা 4টা ক্লাস্টার এন্ডপয়েন্টে হিট করে রেখেছিলাম, আমার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করতেছে ক্লাস্টার একটা নোট ডাউন থাকার কারণে। লোড ডিস্ট্রিবিউট হচ্ছে কিন্তু ক্লাস্টারটাই ডাউন, ও ওকে পাচ্ছে না। নেটস যেটা করে সেটা হলো গিয়ে ওর ইন্টারনালি ও রিরাউট করে ওতে অ্যাকচুয়াল যে নোটটা ক্র্যাশ করতেছে ওকে জাস্ট ইনঅ্যাক্টিভ করে বা ফেলে দিয়ে ও যেটা করে বা ইন্টারনালি রিরাউট করে যতগুলি অ্যাক্টিভ এবং হেলদি নোড আছে ওগুলোর কাছে ও সব ট্রাফিক রিরাউট করে, ডিস্ট্রিবিউট করে। তো টেকনিক্যালি যদি ওই নোড কখনো নিজে আবার ক্র্যাশ নোড থেকে বের হয়ে রান হতে পারে, ও আবার ওকে ট্রাফিক দেয়। আর যদি রান না হতে পারে তাহলে ও লোড ডিস্ট্রিবিউশনে ওকে আর অ্যাডই করে না। তো এটা যেটা হয় যে টেম্পোরারি আমরা অনেক সময় হয় না যে রাত্রবেলা ঘুমিয়ে আছি, রাত্র 3টার সময় কোনো একটা কিছু ক্র্যাশ করছে, ওই সময় আমাদের ওই টেনশনটা লাগে না যে একেবারে আমার অ্যাপ্লিকেশন পুরো ক্র্যাশ করে বন্ধ হয়ে থাকবে। সো নেটসের কিছু সুপার পাওয়ার আছে যেগুলো নিয়ে আমরা একটু এখন কথা বলবো। প্রথমটা আমরা আসলে সবাই জানি, পাবসাব রেডিস প্রোভাইড করে বা বাকি সবাই প্রোভাইড করে যে আমি একটা কিছু পাবলিশ করলাম, যে কেউ সাবস্ক্রাইব করে আছে সবাই লিসেন করে। এটা আমরা অনেক জায়গায় ইউজ করি, যেমন পাবলিক নোটিফিকেশন, রেডিও ব্রডকাস্টিং, এনিথিং। দ্বিতীয়টা হলো গিয়ে রিকোয়েস্ট রিপ্লাই। তো এইটা অনেকটা দেখা যায় সিনক্রোনাস কলের মতো কাজ করে আর কি, যেটা আমি নেটসে খুবই ইউনিক পাইছি। যে দেখা যায় আমি একটা ইভেন্টে পুশ করলাম নেটসে এবং ওকে বললাম যে এই ইভেন্টটা যে রিসিভ করবে, যে যা অ্যাকনলেজ করবে ওটা আমাকে দিবা। তো কাইন্ড অফ আমি একটা ইউজার রেজিস্টার করছি এবং আমি একটা অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করতেছি। যেহেতু মাইক্রোসেকেন্ডে কাজ করে মোটামুটি সবসময়, যদি খুব খারাপ কেস না হয়, তো যে সাবস্ক্রাইব করবে তার কাছেও বলা থাকবে যে এটা একটা অ্যাকনলেজমেন্টের অপেক্ষা করতেছে, তুমি আমাকে একটা অ্যাকনলেজমেন্ট দিবা। তো যে সাবস্ক্রাইব করতেছে যে কোনো একজন প্রথম, সে সাবস্ক্রাইব করার পর যখন সে একটা রেসপন্স দিল, ওই রেসপন্সটা নেটস করে কি আবার যে পাবলিশ করছিল তার সাথে ব্যাক করে। থার্ডটা হলো কি স্ট্রিমস, হিস্টোরি অন ডিমান্ড। ব্যাপারটা হলো কি অনেক সময় হয় না যে আমি একটা সার্ভিস নতুন অ্যাড করছি, যেমন আমরা একটা নতুন পুরো অ্যাপ্লিকেশন করলাম যেটা 5টা মাইক্রো সার্ভিস আমার আসলে চলতেছে, কিছু কাজ করতেছে। হঠাৎ আমাদের মনে হলো যে আমাদের আর একটা জিনিস লাগে, এই জিনিসটাও আমাদের একটা নতুন সার্ভিস হিসেবে অ্যাড হবে। কিন্তু এখন আমাদের একটা প্রবলেম তৈরি হয়। প্রবলেমটা হলো গিয়ে আমি তো অনেক ইভেন্ট মিস করে আসছি পিছনে। যেমন আমার এই রান করার পর থেকে কমপক্ষে 50 বা 60টা বা আজকে বা গত 1 মাসে বা 1 সপ্তাহে আমি অনেক ইভেন্ট করছি, এগুলো আমার দরকার, বা গত 2 দিনে। আমি নেট স্ট্রিমে মেনশন করে দিতে পারি যে এই যে ইভেন্টটা আছে এটা আমি যখন সাবস্ক্রাইব করবো যে আমি আসলে একটা স্ট্রিম চাই এবং কতদিন পর্যন্ত চাই, অথবা সব চাই কিনা, মানে যতদূর পারসিস্টেন্ট এটা আছে আর কি আমার। তো আমি যদি ওটা চাই, স্ট্রিম যেটা করবে ওই যে সার্ভিসটা তাকে হলো গিয়ে তার কাছে যত ইভেন্ট ছিল স্পেসিফিক টপিকের সবগুলি তাকে দেবে। তাহলে যেটা হবে সে ওই টপিকের প্রত্যেকটা ইভেন্টের বেসে সে যদি তার কোনো স্পেসিফিক টাস্ক থাকে সেগুলি কমপ্লিট করতে পারবে এবং পুরো সিস্টেমটা আসলে অ্যাকচুয়ালি সিঙ্ক আউট হয়ে যাবে। আমি আসলে নতুন সার্ভিসটা আসলে অ্যাকচুয়ালি কিছু মিস করবে না। লাস্ট ওয়ান ইজ দ্য সেম ওয়ান দ্যাট হিলস বাই ইটসেলফ, সো আই এম নট গোনা রিপিট। সো ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার উইদাউট হেডেক। আমরা হেডেকের শব্দটা প্রথমেই আনছিলাম যে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার মানেই হেডেক। অনেক সময় অনেক কেস হয়, যেমন আমি যদি একটা সিম্পল কেসের কথা বলি যে আমার কোনো একটা সিস্টেম আছে যে আসলে আমি সাইন আপের পরপরই তাকে লগ ইন করাবো। তো নর্মালি ম্যাক্সিমাম সিস্টেমে যেটা হয়, যে প্রবলেমটা হয় যে আমি সাইন আপের জন্য ইভেন্ট ফায়ার করছি,
লগ ইন করতে গিয়ে দেখি তার মধ্যে কেউ প্রসেস হয় না। টেকনিক্যালি যেটা হয় ওই সময় আমি বাড়ি খাবো, আর কিছু হবে না। তো ন্যাস আসলে অ্যাকচুয়ালি ওই ধরনের যে কমপ্লেক্স কিছু প্রবলেম আছে ওগুলি আসলে সলভ করে, কারণ আমি ওরা স্পেসিফিক্যালি বলতে পারি যে এখন না আসা পর্যন্ত তুমি আটকে থাকবা, বা আমাকে এখন আসলে খুলে জানাবা। তো যেটা হয় যে আমি আসলে ওয়েট করতে পারি যে আমি সাইন আপ করে ইভেন্ট পাঠাইছি, আমার যত ইউজার আছে সবাই ইয়া করছে, কিন্তু যখন আমি ইভেন্টটা পাবো তখন আমি লগ ইন করবো। প্লাস ন্যাট অ্যাকচুয়ালি টেকনিক্যালি আসলেই ওয়ান ক্লিক সলিউশন, এটা আমি একেবারে শেষে দেখাবো এক্সাম্পলটা আমার ডেমোতে। আচ্ছা, এইটা হলো কি একটা একেবারে খুব বেসিক একটা এক্সাম্পল যে আসলে কতটা সিম্পল ন্যাট আসলে ইমপ্লিমেন্ট করা বই পড়ে। তো দ্যাটস এ সিম্পল সাবস্ক্রাইবার, দ্যাটস এ সিম্পল পাবলিশার। অ্যাকচুয়ালি নো বুলশিট কোড, জাস্ট একটা ইউআরএল থাকে। ইউআরএলটায় আমি যা মানে আমাদের ন্যাটসের যে ক্লাস্টারের মেইন ইউআরএলটা, আমি যে আমার যদি 10টা নোডের ক্লাস্টারও থাকে, আমি যদি যে কোনো একটা ইউআরএল দেই ও ওইটা থেকে রিলোড করতে পারে নিজে। তো এখন একটা কোশ্চেন আসে যে পারসিস্টেন্সি তাহলে কি হবে, যেহেতু আমি ইভেন্ট মানে নেট তো আমি ধরতে পারি না যে আসলে শুধু একটা মানে ইভেন্ট ফায়ার করে ফরগেট হয়ে গেল, মানে ফায়ার করে ফরগেট করে গেলাম, এটা তো সবসময় হয় না। আমার তো অনেক সময় লাগে যে আমার ধরেন যদি আমার একটা নোড ক্র্যাশ করে, কিন্তু আমার তাহলে ওই নোডের ডেটাটা কি হবে। তো নেট যেটা করে জেটস্ট্রিম নামে একটা মডিউল ইউজ করে, যেটা আসলে ডেটা পারসিস্টেন্সির জন্য ইউজ করা হয়। তো এটা অনেকটা স্টেরয়েডের মতো, যে আমরা আমাদের মাসল বাড়াই। তো এটা অ্যাকচুয়ালি কোর নেটসের মাসল হিসেবে কাজ করে আর কি জেটস্ট্রিম। জিনিসটা হলো গিয়ে জেটস্ট্রিম যেটা করে যে আমার যত ডেটা আছে সব পারসিস্টেন্টলি রাখে, এবং এটা হলো গিয়ে যতগুলি ক্লাস্টার আছে সবগুলোকে ইনস্ট্যান্টলি সিঙ্ক করে। যেমন আমি একটা লোড ডিস্ট্রিবিউশনের জন্য যেটা করলাম যে আমার 2 মিলিয়ন ইউজার আসছে, আমার কাছে 5টা নোড চলতেছে, আমি ইনস্ট্যান্টলি যেটা করলাম আমি 2 মিলিয়ন ইউজারকে 5টা নোডের ভিতরে ডিস্ট্রিবিউট করে দিলাম। এখন কেউ একজন একটা নোডে আছে, সে পাবলিশ করার সাথে সাথেই আমার ওই নোডটা ক্র্যাশ করলো, তখন ওই মেসেজটা কি হবে। তো নেটস যেটা করে জেটস্ট্রিমের থ্রু ইনস্ট্যান্টলি যখনই একটা কিছু পাবলিশ হয়, তো বাকি কটা নোডের ভিতরে সবগুলি ডেটা সিঙ্ক করে ফেলে, এবং অন্য যে কোনো নোডে যদি কোনো সাবস্ক্রাইবার থাকে, ও ইনস্ট্যান্টলি এই যে নোডে পাবলিশ হয়েছে ওটা ক্র্যাশ করা সত্ত্বেও ও ডেটাটা আসলে দিয়ে দেয় বাকি সবগুলি। ওকে, আমি লাস্ট পয়েন্টে যাই, মাঝখানে একটু হেড অ্যাটলিস্ট ওয়ান স্কিলে। এটা হলো গিয়ে নেটস অ্যাকচুয়ালি চেষ্টা করে যতক্ষণ সম্ভব মানে ক্র্যাশ করুক, আমার একটা সাবস্ক্রাইব যে করছে সে ডিসকানেক্ট হয়ে যায়, ও বারবার রিট্রাই করতে থাকে যতক্ষণ পারা যায়। যে মানে ও ট্রাই করে, ও লাস্ট মোমেন্ট পর্যন্ত যে একটা অবশ্যই নির্দিষ্ট একটা থ্রেশহোল্ড আছে ওই পর্যন্ত ট্রাই করে, যে হয় ও অপেক্ষা করে যে ওই সাবস্ক্রাইবারটা আবার রিকানেক্ট করবে, অথবা আমার একটা পড যেটা বন্ধ হয়ে আছে ওটা আবার রান করবে, তো তখন পাঠাবে। তো ও টেকনিক্যালি যেটা করে, ও পারসিস্টেন্টলি জেটস্ট্রিমের থ্রু মেসেজটা ডেলিভার করার চেষ্টা করে। তো নেটস আমরা আসলে অনেক কিছু ইউজ করতে পারি। আমরা মেসেজ ব্রোকারের সাথে তো সবাই পরিচিত, তো আমি প্রথম দুটো গেলাম না। আমাদের আইওটি সিস্টেমের জন্য অনেকেরই আসলে এমকিউটিটি দরকার পড়ে, অথবা রিয়েল টাইম চ্যাট অ্যাপসের জন্য আমার ওয়েব সকেট দরকার পড়ে। তো নরমালি আমরা যেটা করি, এই সলিউশনটা যাই আমরা কাফকা একটা সেটআপ করি, একটা ইএমকিউএক্স সার্ভার বা এমকিউটিটি সার্ভার সেটআপ করি, আবার একটা ওয়েব সকেট সার্ভার সেটআপ করি। তো এই তিনটেই আসলে নেটসের ভিতর বিল্ট ইন আসে, এবং এটার একটা মজার জিনিস হলো গিয়ে আমি যে সাবস্ক্রাইবার তার সেপারেটলি তিনটা আসলে সাবস্ক্রাইব করার দরকার হয় না। তা আমি বলতে পারি যে আমার যখন একটা মেসেজ আসছে একটা ইভেন্ট করতে, ওইটাও এই সাবস্ক্রাইবার লিসেন করবে। আমার একটা এমকিউটিটি চ্যানেলে একটা সেম টপিকে যখন কথা আসছে ওইটাও এই সাবস্ক্রাইবার, এবং ওয়েবসাইটটাও সেম। তো যেটা হয়েছে যে আমার তিনটা ডিফারেন্ট ইন্টিগ্রেশনের দরকার নেই। আমার একটা সাবস্ক্রাইবার একটা মেসেজ লিসেন করে আছে, এখন সেই মেসেজটা নরমালি মেসেজ ব্রোকার চ্যানেলে আসুক, এমকিউটিতে আসুক, অথবা ওয়েবসাইটে আসুক, সে লিসেন করবে। তো আমাদের 3-in-1 সলিউশন টেকনিক্যালি এখানে একটা হয়ে যায়। আচ্ছা, আর একটা ব্যাপার যে নেটস যেহেতু লাইট ওয়েট এবং খুবই হালকা, তো কাফকা ইজ এ গুড থিং। অ্যাকচুয়ালি নিজেকে প্রুফ করতেছে আসলে অনেক বছর ধরে, কিন্তু আসলে সব জায়গায় যদি আমি কাফকা দিতে যাই তো জিনিসটা আসলে ওভারকিল হয়ে যায়। যেমন আছে না, আমাদের অনেক সময় হয় যে আমার একটা নতুন সার্ভিস যেটা আমার সেকেন্ডে 3টা রিকোয়েস্ট বা 3টে ইভেন্ট করতেছে, ওটার জন্য কাফকা দেওয়া আসলে অ্যাকচুয়ালি ওভারকিল হয়ে যায়। তো ওই জন্য আসলে নেটস প্রথম দিকে এবং পরের জন্য আসলে খুব ভালো একটা চয়েস হতে পারে। তো আমি এখানে একটা ছোট্ট কম্পারিজন দিয়েছি যে নেটস, কাফকা, RabbitMQ। এটা আমি আর ডিসক্রাইব করবো না, জাস্ট একটু দেখে নিন যে আসলে ডিফারেন্সটা আসলে হিউজ অ্যাকচুয়ালি যদি দেখেন বাকিগুলো। তো আমি একটা ছোট্ট লাইভ ডেমো প্রিপেয়ার করেছি যেটা দেখাবো আমি, যে আমার এখানে আমি তিনটা। আচ্ছা, আমি একটু বলি নেটস আর একটা যে কাজ করতে পারে, যে আমরা যখন মাইক্রো সার্ভিসের জন্য যেটা ভালো সেটা হলো আমাদের অনেক সময় দরকার পড়ে যে একটা অ্যাপ্লিকেশন যেটা হলো গিয়ে আমি সেম অ্যাপ্লিকেশন আমি 5টা পডে চালাচ্ছি,
ডিফারেন্ট আরেকটা সার্ভিস আরো 5টা পরে চলছে। আমি চাচ্ছি না যে একটা অ্যাপ্লিকেশন যখন সেম সার্ভিস যখন 5টা পরে চলছে 5টা পরই আসলে আমার সেম মেসেজ রিসিভ করবো, কারণ তাহলে ওটা অ্যাকচুয়ালি আইডেন্টিক্যাল রিকোয়েস্ট রিসিভ করতেছে, ওর সামহাও ওটাকে অ্যাভয়েড করা লাগতেছে যে না এটা আমি আগে প্রসেস করতাম। তো নেটসে একটা জিনিস আছে, সেটা হলো কি আমি গ্রুপ করে দিতে পারি। একটা সার্ভিসের নামে যদি একটা গ্রুপ থাকে, ওই সার্ভিসের যদি 5টা 10টা 15টা পডও রিসিভ করে, তো নেটস মেক শিওর করে যে একই গ্রুপের একই পড সেম মেসেজ যাতে দুইবার রিসিভ না করে। তো আমি যেটা করছি এখানে, আমি সেম গ্রুপের 3টা কনজিউমার রান করছি এবং একই মেসেজ আমি প্রায় 30টার মতো আমি পাঠাবো। তো আমরা দেখবো যে এটা আসলে ডিফারেন্টলি কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। আমি পাবলিশ করলাম, তো আমরা দেখতে পাচ্ছি নাম্বারগুলো যদি দেখি, আমরা দেখবো যে 3টা পডের কারোর সাথে কারোর যে কনজিউম করছে আসলে টপিকগুলি ম্যাচ করতেছে না। তো খুব সুন্দরভাবে ওয়েল ডিস্ট্রিবিউটেড ভাবে 3টা পডের ভিতরে আমার যে টপিকগুলি আছে ওগুলি সেম গ্রুপের মধ্যে খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে থ্যাংক ইউ ভাইয়া প্রেজেন্টেশন। আমি একটু কিউরিয়াস আর কি, নেটসের অসুবিধা কি কি? নেটসের অসুবিধা, আমি সত্যি কথা বলতে এখন মধ্যে খুব বেশি একটা কিছু পাইনি, শুধু একটা জিনিস পাইছি, সেটা হলো গিয়ে আমি জাস্ট দেখাচ্ছি আপনার যে মেসেজ সাইজটা আপনার 1 MB হতে পারে আর কি। দ্যাটস দ্য অনলি বটলনেক, যে আপনি 1 মেগাবাইটের বেশি একবারে পাবলিশ করতে পারবেন না। যদি আপনি 1 মেগাবাইটের বেশি পাবলিশ করতে হয় তাহলে আমার চাঙ্ক করতে হবে, চাঙ্ক করে পাবলিশ করতে হবে। তো দ্যাটস অ্যাকচুয়ালি ওয়ান ডাউনসাইড। ওই নেটস আমার এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইউসেজের জন্য কি কোনো লাইসেন্সিং এর কোনো ক্লজ আছে নাকি, এরকম কোনো ঝামেলা? না। থ্যাংক ইউ। ধন্যবাদ, অনেক সুন্দর প্রেজেন্টেশন। তো ভাই যেহেতু প্রশ্ন করলেন যে নেটসে কি অসুবিধা আছে, আমি একটা অসুবিধা বলবো এবং এটার কি সলিউশন যদি থাকে একটু জানতে চাই। তো নেটস ইউজ করতে গিয়ে যেটা আমরা ফেস করেছি, মাল্টি টেনেন্সি এবং ইউজার ম্যানেজমেন্ট একটা হেডেক কেন বলতেছি, যদি মাল্টিপল ইউজার অ্যাকাউন্ট করা যেটা ম্যানেজ করে সেটাকে অ্যাকাউন্ট করে, যদি অ্যাকাউন্ট অ্যাড করতে চাই ওদের একটা টুল ইউজ করে এনএসসি নামে। এখন প্রবলেম হচ্ছে যদি আমাদের প্রোডাক্টটা যেরকম ছিল যে মাল্টিপল ইউজারের জন্য আমরা ডিপ্লয় করি, তখন মাল্টিপল অ্যাকাউন্ট লাগে। এখন এটা হেডেকটা হচ্ছে আমাদের একটা শেল স্ক্রিপ্ট ইউজ করতে হয়, যেটা অ্যাড করার জন্য বারবার, যেটা আমাদের কাছে একটু মানে অকওয়ার্ড লাগে। এখন এটার কি কোনো ইজি সলিউশন আছে? না, এটা আসলে ইজি সলিউশন অ্যাকচুয়ালি নাই আর কি, ওটা দিয়েই করতে হবে। তো হয়তো আশা করি সামনে ভবিষ্যতে নেটস এটার কোনো সলিউশন দিবে, এপিআই থ্রু আমরাও করতে পারবো আর কি। আমার একটা কোশ্চেন ভাই, আমরা ভাই নেক্সট এখানে কি মেসেজের সাথে কোনো ডিলে অ্যাড করতে পারি, যে মানে 5 সেকেন্ড পরে ওই সার্ভিসকে জানানো বা এই টাইপের ডিলে কি অ্যাড করা যায়? আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই, এখানে মানে মেসেজের অর্ডারিং কি গ্যারান্টি করা যায় যে মেসেজ, হ্যাঁ, অর্ডারও গ্যারান্টি করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। ওটার পরে কোনটা এক্সিকিউট। আচ্ছা, আর কারো কোনো question? আপনি ওখানে বলছিলেন যে ওয়েব সকেট, এমকিউটিটি এবং মনে হয় আরো একটা প্রোটোকল ছিল। এটা ডিফল্ট নেটস মেসেজ প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা, সো আপনি বলছিলেন যে 3টা প্রোটোকল একই সাথে কাজ করে, মানে না, একই সাথে কাজ করে না, উইদাউট এনি অ্যাডাপ্টার। উইদাউট এনি অ্যাডাপ্টার। এবং আমরা সেম টপিকে সাবস্ক্রাইব করে থাকতে পারি, আলাদা আমার সাবস্ক্রাইব লেখা দরকার হয় না। সো আমি যখন ওয়েব সকেট ইউজ করি তখন দেখা যাচ্ছে যে আমি আমার ক্লায়েন্টকে আপডেট করার জন্য একটা বাই ডিরেকশনাল কমিউনিকেশন চ্যানেল ওপেন থাকে। সো এটা কি নেট নিজে মেইনটেইন করে, আর ক্লায়েন্ট সাইডে কি মানে নেটের কোনো ক্লায়েন্ট লাইব্রেরি এরকম কোনো কিছু ক্লায়েন্ট আছে? সাইডে তো দরকার নেই, কারণ ক্লায়েন্ট সাইডে তো আমি ওয়েব সকেট ইউজ করি, যেহেতু নেট অ্যাকনলেজমেন্ট সাপোর্ট করে। তো Okay. ওয়েব সকেটের ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি পাবলিশ করতে পারি, ও আমাকে অ্যাকনলেজ করতে পারে, যদি আমাদের ওয়েব সকেট অ্যাকনলেজমেন্ট দরকার হয় না। কিন্তু মানে এটাকে আমি ওয়ান ওয়ে কমিউনিকেশনের ক্ষেত্রে বলছি। যদি আমরা মানে ওয়েব সকেট বাই ডিরেকশনাল। হ্যাঁ, দ্যাটস ফাইন, সেই ক্ষেত্রে আমাদের ট্রেডিশনাল পথে যেতে হবে, কিন্তু ওই সাপোর্টটাও নেট দিবে আর কি। আমি বলতেছি যদি আমাদের এমন কিছু হয় যে আমাদের কোনো একটা সার্ভিস সে আসলে লিসেন করে বসে আছে আমাদের এক্স টপিকে, ওই এক্স টপিকে আমি 3টা মেথডে আমি আসলে জানাইতে পারতেছি, যদি ওয়ান ওয়ে জানাইতেছি আর কি, যে আমি পাবলিশ করতে পারতেছি নেটস থেকেও, এমকিউটিটি থেকেও এবং ওয়েব সকেট থেকেও। আচ্ছা, আপনি একটা পারসিস্টেন্সের কথা বলছিলেন, যেটা হচ্ছে জেড স্ট্রিম নামে সম্ভবত। সো আমরা যখন পারসিস্ট করছি, আপনি বলছিলেন যে আমরা ক্লাস্টারের মধ্যে আমরা পারসিস্টেন্ট করছি, সিনক্রোনাইজ করে দিচ্ছি। এবং সো আমি যখন কোন একটা রিকোয়েস্ট কিউ করছি, সেটা পারসিস্ট, সিনক্রোনাইজেশন এবং সেটা ফ্যান আউট করা সব কিছুই সাব মিলি সেকেন্ডে হচ্ছে। এটার জন্য কিন্তু কোনো প্রোপ্রাইটারি ট্রান্সপোর্টেশন প্রোটোকল আছে নাকি স্ট্যান্ডার্ড টিসিপি বা এই ধরনের জিনিসপত্র?
এটা তো ইন্টারনালি করতেছি, কারণ জেট স্ট্রিম হলো গিয়ে আপনি যখন নেট রান করবেন জেট স্ট্রিম দিয়ে, তো আপনার জেট স্ট্রিমের সাথেই ওটাকে রান করতে হবে আর কি। আমি বলছি যে এরকম যে আমরা যখন র্যাপিডিংকিউ ইউজ করি, তো দেখা যাচ্ছে যে আমরা AMQP প্রোটোকল ইউজ করি, আর সামটাইমস দেখা যাচ্ছে যে আমরা আইওটির জন্য MQTT ইউজ করি। তো আমি বলতে চাচ্ছি যে নেটের জন্য কি এই ধরনের কোনো স্ট্যান্ডার্ড প্রোটোকলস নাকি ওদের প্রোপ্রাইটারি কোনো ওদের প্রোটোকল? নেটসেটটা যেটা ডিফল্ট নেটস, ওটা হলো গিয়ে আমাদের নেটসেট নিজস্ব প্রোটোকল, বাকি দুটো তো এমকিউটিটি আর ওয়েবসাইটের তো। ওকে, সো পারসিস্টেন্সি গ্যারান্টিটা, সো এখন যদি লেটস সে আমার একটা ক্লাস্টারে একটা রিকোয়েস্ট আসলো এন্ড দেন হচ্ছে আরেকটা ক্লাস্টারে আরেকটা রিকোয়েস্ট আসলো, এই সিনক্রোনাইজেশনের জন্য তো ওয়েট করতে হবে না পারসিস্টেন্সির জন্য? ইনস্ট্যান্ট। Thank you, Shojib, for lightning speed. So I have a quiz for this. So কে কে বলতে পারে যে নেটস আসলে কি বিহাইন্ড দ্য সিন কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে? টোটাল কেস। সো এই কারণে আসলে কিন্তু হচ্ছে যেহেতু গোর মেমোরি ম্যানেজমেন্ট ইজ এ গুড, এবং এই কারণে কিন্তু গোর 12 MB হলেই কিন্তু গো র্যাম হলেই কিন্তু কাজ করতে পারে। ওকে, সো আমরা এখন 5:30 বাজে, তো আমরা একটু নামাজের বিরতি নেব 15 মিনিট। সো 15 মিনিট পরে আমরা আবার সেশন রিজিউম করব। সো এর ভিতরে আপনার নেটওয়ার্কিং প্লাস আমাদের রাস্তার ব্যবস্থা আছে। এরপরে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। এই পিছে ভাইরা একটু বসেন না প্লিজ, ভাই একটু বসেন না প্লিজ, 5 মিনিট সময়। Yes? No? Yes? One person can hear me. Can everyone else hear me? Okay, 1, 2, 3, you say yes, we can hear me. 1, 2, 3. Yes. 1, 2, 3. Yes. There we go. That's better. That's better. Before we get started, let's give a big round of applause to the organizers here. They did a lot of hard work. It's not easy setting something like this up. It's very grateful, Munirbai. Thank you so much for inviting us. Guys, my name is Fahim, CEO, co-founder, All Generation Tech, company based in New York City. We started just about 8 months ago. This is very impromptu. I'm a guidance now. So I'll say a short story of how we got started. So myself and my co-founder Min, raise your hand. Give him a round of applause. He does a lot of work. He does most of the work here. So we met 7 years ago, first year of university. I was BBA, he was finance. We both switched to information systems. Just with the finance, I want to get this up. I'm not just science. So we did that for 2 years, and then we learned a little bit of coding. Our 3rd year of university in New York City, we said there's this thing called Upwork and Fiverr. Let's go to Upwork and Fiverr and try to bid on some contracts. So we each spent 18 hours a day bidding on many different contracts. After 2 months, we won a contract. It was for this warehouse company in Texas. The owner of the company, his name was Daniel Fogel. We hired 3 developers in Bangladesh. We made the whole software. We uploaded it to his Git repository, and then he disappeared. So, Shokra Hajadullah lost. That was our first experience. I think, what year was that? 2016, 2017. It was tough. So then we stopped. We said, business is not for us. So we both graduated. We both started working. I was in banking for a few years, in clients. And over the past few years, I worked a lot in KPMG, Deloitte, Ernst & Young, Chinoa, Takata Consultancy, any consultancy company you can think of in the Northeast. I've worked with, I've hired, and I've always had one question. 4 years into my consulting career, I've become a director. I was managing a team for 15 managers, and we had over 500 people working offshore. And I had one question, and the question always remained that why is every offshore engineer in India? I'd like to know why. Does anybody have the answer to that question? Or have you guys ever worked with engineers in India? Nothing against India, great country. I've never been there. I don't think we're going to go. I don't think we can go anywhere. But my whole point is, why is India dishing out millions of engineers every year, and Bangladesh is not even doing 10% of that number? So here's what I did. I went to the co-founder of the company I was working in on Cork, and I said, hey Gary, why do you have 500 engineers in Bangladesh? Not Bangladesh. Why do you have 500 engineers in India, but none in Bangladesh? Gary said, where is Bangladesh?
And that was your answer. There's no exposure. We do not have exposure. The talent in this country is insane. Some of the developers we have are crazy. And it blows my mind that the only thing that's keeping them away from the Western world is exposure. So I told Gary, hey, I'm going to quit today, and I'm going to start my own consulting firm and hire some engineers for me. He said, don't quit. I'll hire engineers for you. So I called him and I said, Min, can you quit? And Min quit his job the next day. So within 2 days, me, Minazul, our CFO Tami, we built the business license, we built the website, we hired 3 people off of Facebook, Dev for Hire, Bangladesh Facebook page, and Min quit his full-time job, me and Tami became part-time, and then we started Alteration Tech in April with 3 full-stack developers. Now it's been 9 months. We have 116 engineers. So just 9 months, we've grown, I think, 40 folds, and I think we're probably going to be at 200 by mid-year. Our Golang team is our second largest team. It is now there are a lot of Golang engineers. I didn't know there were so many, but we struggled very, very hard. We currently have we have like 6 or 7 Golang developers. We're building the largest real estate portfolio company's website in Dubai. They access for engineers every single day, and I tell them every single day, can't find it. And we have a very strong principle. I do not hire from any other country apart from Belgium. So I don't really care if they want us to get from India, they want us to. And I go, we do have some people in India, but that's because it got to the point where our team of engineers is so strong. We now have clients that have engineers in India, and they're saying, hey, train my Indians. So we onboard them into our systems, and they report to people like Munir Bhai, they report to some of our engineers like Mushfiq Bhai, and they train under our Bangladeshi engineers. So we do have a couple of Indian engineers, but I've never hired them directly. Our clients force them to take us. But yeah, that's been our goal from day one. I'm not really interested in hiring from anywhere else. I think Bangladesh has, there's over 200,000 CSE graduates every single year. So there's no reason for me to go to another country to look for software. So, I think I won't take too much time. Thank you so much for giving me the stage. It's been a pleasure. I just want to say that take a look at our website. Our career site still has like 15 roles open. Me and Min interview personally, and our interview is a lot of fun, man. It's not just coding, but we talk about life. You guys will meet. If you work at AGT, raise your hand. Look at all the people that work at AGT, talk to them, speak to them. We foster a lot of good culture. We like having fun, and I think, bottom line, Munir Bhai will tell you, we're all broke. We're all just vibrant. There's really there's no, there's some sisterhood here too. But yeah, I think that's all I had, guys. Thank you so much. Keep us in your prayers. I hope to do this every single year, and I hope to one day fill up I'm right in Army Stadium Bordo. I'm right in Army Stadium Bordo with Golang developers. That's our goal. And I'll wear a Punjabi that day also. Keep Punjabi for him, I know that. Represent Bangladesh. Okay, thank you so much, guys. It was a lot of fun. Thanks, Bhai, for sponsoring our event and share his journey. So, এখন আমাদের আমরা এখন খাবার খাবো, স্ন্যাক্স খাবো, সাথে সাথে Golang নিয়ে আমরা অনেক কিছু করতে পারি। Golang এর জন্য আমরা there is a different anything we can do. So for I'm explore part নিয়ে আমাদের এখন ডিসকাশন করবে ওমর জামাল সরি So, Assalamualaikum সবাইকে, good evening, the event. Public speaking is always nerve-wracking, so if I mess up, let me know actually. So, our talk and I'm going unusual places, and my name is Umar Jamal, and currently I am one of the product and engineering leads at Pathao. Tiny team. It's tiny because I'm the first member. So, yeah, that's me. And the story behind going unusual places is, I don't know if you guys follow, I don't know if you guys are as obsessed with memes as I am, but I smoke na korleও
I actually follow this page called Cigarettes in Unusual Places, and quite literally burger mode cigarette or random cigarettes like it. So I thought maybe I could do something inspired by that, but somehow mixing Go. So the point of this talk is to kind of show you guys that সবাই বলে যে আচ্ছা জাভা সব জায়গায় চলে 3 billion devices, পাইথন সব জায়গায় চলে or নোড সব জায়গায় চলে, you know what, Go একইভাবে সব জায়গায় চলে. And I just lied to you. That is not the point of the talk, but it will make sense by the end. So let's get started. So একদম প্রথমে একদম খুব একটু মাথা ঠান্ডা একটা জিনিস করবো, সেটা হচ্ছে ওয়াজনে চালাবো. সো গোলাঙে একটা জিনিস লিখবো, তারপর সেটা ব্রাউজারে চালাই দেবো. সো bear with me guys. I hope our screen মোটামুটি দেখা যাচ্ছে. What do you guys think? Easy enough? As a Golang program? This is like really simple, and আমি just like HTML just import করে তারপর এমন একটা React program লিখছি, React করা লাগতো না, but I'm obsessed with React, so এই কারণে হ্যান্ডেল ক্লিক দিলে just একটা hello world দেখাবে. So let's actually try this out, right? So এটা actually Go ছাড়া, এটা ওয়াজনে চলতেছে না, এটা just JavaScript চলতেছে hello world. এখন আমি যেটা করবো যে I will actually run this through Go. So আমার এই Go program যেটা আছে, this is going to be the most complicated hello world that I have ever written, and I don't know why I've written this, but it'll make sense. So আমি এই programটা, let me compile this, and to compile this I'll actually check out this command right here. So this is simple, and this is like first party support. মানে Go এর মধ্যেই built in আছে একটা wasm compiler. So I'm just going to program type wasm দিয়ে compile করতেছি, and then what I'm going to do is actually copy this thing into the web app. যেটা React or Python. So I'm actually going to directly run that command, and what it does is it actually copies two things. One of them is literally এটা Go runtime এর সাথে যখন install করতেছি, sorry, Go development kit যখন install করতেছি সেটার সাথে দিয়ে দেয়, and also যে wasm ফাইলটা এইমাত্র ক্রিয়েট করলাম সেই wasm ফাইলটা আমি দিয়ে দিচ্ছি আমার ওয়েব অ্যাপ. সো এখন আমি যদি actually if I make those changes on my web app, I'm gonna uncomment this one, I'm gonna comment out this one, and I'm gonna do it all over again with Go. So you'll actually notice that this is actually taking an argument to Go first, and window.greet করতেছি. কেন করতেছি? কারণ এখান থেকে আমি এক্সপোজ করছি the greet function. So if I actually run this again, you'll actually see hello Go first. So yes, hello, and welcome to the event. এখন the very easy question is, why? This makes no sense. This is the hardest, most complicated hello world on earth. This has no use. But you know what? There is actually use. For example, we are very used to LLM, right? And we are very used to LLM-powered search and everything. And every time you have done an LLM-powered search, it's actually it had something to do with hierarchical, navigable, small worlds, data structure and algorithm. This is a mouthful of words to say, this is a vector search algorithm. The point being, এটা খুব ভালো একটা paper and everything, but I am not smart enough to write this in JavaScript. Let's be very honest. And এটা already Go-তে লেখা আছে. So আমার যদি Go-তে already লেখা থাকে and মোটামুটি performant একটা in-memory vector database of a vector index থাকে, why not? Let me just use this. Let me not reinvent the wheel and use this on the web. So আমি যদি actually ওইটা আপনাদেরকে দেখাই how it's performing or how it's working, if I can find the main.tsx, you will actually notice there is a list of 2,000 facts, and if I actually search, and this is happening completely in the browser. Our LLM টাও browser চলতেছে, our search টাও এখানেই চলতেছে, and it's fast because আমি hierarchical navigable small words যেটা Go এর জিনিস যেটা এখানে ইউজ করতে পারতেছি. So that's that. Let's go on to the next weirder thing. So the next weirder thing is actually on Android phones. Is anybody an Android developer here? Like, কারা Android development নিয়ে কাজ করছে? I feel sorry for that guy.
Yeah, Android is hard, Kotlin is harder. I'm a Java fan, not a Kotlin fan. But I'm actually more of a fan of Golang because it just makes sense. And there's no surprises, there's no magic. I love it. So I'm actually at the app বানাইছি, and I'm actually at the phone চালাবো. So like, give me 30 seconds or to 1 minute. This is my actual phone. I'm mirroring it to my screen যাতে আপনারা সবাই দেখতে পারেন আমার স্ক্রিনে কি হচ্ছে। And আমি actually খুব simple একটা app আমি চালাচ্ছি, and hopefully it will show. I don't know, this is like the most boring app you could think of. I'm not an Android developer, so bear with me, guys. It worked. So, hello world বলতেছি, but এখন আবারও let's make the most complicated Android hello world you've ever seen. So, okay. So what I'm gonna do is I'm gonna close these on the browser things. I'm gonna go to on Android and notice যে এটা greeting নামে একটা file আছে, and the package name খুব endearingly called unusual go Android, and এখানে just simple greeting name দিচ্ছি and just interpolate করে আমি ইয়ে করে দিচ্ছি। এখন the fun actually starts right now when I actually run build. So what build actually does is it's going to create an .aar file. So literally like a Java package that can be used by Android. And if I look at the actual command here, notice করবে যে এটা Go Mobile. This is not Go এর নিজস্ব জিনিস। এটা Go Mobile আমরা install করে দিয়েছি, আমি install করে দিয়েছিলাম, and Android API 16. Whoever's used to Android development will recognize যে আচ্ছা maybe পুরান ফোনে এটা চলবে না। But after I build this, you'll actually notice that I have a file called this thing, unusual go android.aar. What I'm gonna do is I'm gonna put this here. So it's already here, and I'm gonna actually copy it by copy by this command, and I can just like a cp command like that. So there's no magic here. And what I'm gonna do next is in my very simple Android app. What I'm going to do is comment out this button, and then I'm going to no, I don't need to comment out this button. I'm going to comment out this text, and I'm going to actually call our go-te লেখা যে প্যাকেজটা সেই প্যাকেজের থেকে একটা ফাংশন যে unusual go android dot greeting এটা কেমনে আসছে not that magical আমি just আমার builder like এটা কি বলে ডিপেন্ডেন্সি এর রাখছি যে এই ফাইলটা একটু লোড করতে যাতে আমি ওটার ভিতরের কোডিং ক্লাসগুলো ক্লাসগুলো ইউজ করতে পারি। আচ্ছা ঠিক আছে, এখন আমি যদি আবার এটা রিরান করি, ইউ অ্যাকচুয়ালি নোটিস যে the Go program will actually run and show a more appropriate greeting for this meetup. So any moment now, there is show greeting is the same. I'm gonna tap this and it's gonna say hello Go first. Hello, welcome to the event. So this one is happening in Go, and abaro, Omran, why? This is not important, this is not relevant, this is not useful, this is the wrong tool for the job, and not everything is a nail when you have a hammer. I disagree, I completely disagree, I will disagree every time, because I'll actually show an interesting demo here. So, I'm going to keep the text here, I'm gonna uncomment this button that I had endearingly commented out. And you'll actually notice here, এখানে unusual go Android থেকে serve একটা command চালাচ্ছি। And the fun part is, আমি এই serve commandটা actually লিখছিলাম এখানে, আগে দেখাই নাই, because a magician never exposes his secrets. But you'll actually notice this is an HTTP server, an actual HTTP server. And আমি HTTP লিখছি because it's easy, and next demoটা অনেক easily দিতে পারবো এই কারণে। So I'm gonna save this. Obviously already compiled হয়ে গেছে, আমি just আমার নতুন প্রোগ্রামটা just start দিব hopefully, and you'll notice যে এটা একটা থ্রেডে চালাচ্ছি কারণ HTTP servers are long running processes. এখন আমি এটা ক্লিক করে ফেলছি, স্ক্রিনে না দেখে ক্লিক করে ফেলছি, সরি বাট স্ক্রিনে অ্যাকচুয়ালি কিছু হয়নি। So let's actually do something interesting. আপনারা হ্যালো আপনারা কি সবাই আমাদের এখানকার ওয়াইফাই তে কানেক্টেড? কেউই না? কেউ আছেন এখানকার ওয়াইফাই তে কানেক্টেড? হ্যাঁ, আচ্ছা সবাই নিজস্ব মোবাইল এটা নিয়ে চলে। ওকে, পারফেক্ট। উনি অ্যাকচুয়ালি এই কিউআর কোডটা স্ক্যান করবে অর জাস্ট লিখবে ক্রোমে, এন্ড লেটস সি হোয়াটস देयर। আমিও এখানে যাই অ্যাকচুয়ালি
you'll actually notice it's hello from Android, and quite literally এটা আমার এই ফোনে চলতেছে. So the magic of running Golang on Android is that I can do those low-level networking stuff without worrying about আমি করতে ঠিকভাবে পারি কিনা. So once again, Golang is a hammer, and even if everything is a nail, it's completely fine. Don't worry about it. And this is very efficient. So that's the next. Okay, onwards to the next demo. আমাকে already বলে দিয়েছে যে 5 মিনিট আছে. So if I can't finish, আমার দোষ না. আচ্ছা. So okay, Golang এ একটা program compile করলেই আছে 1.2 MB. I don't know about that. I don't trust that. I don't read that. So in my little demo here, you'll actually notice যে এখানে just একটা light on হচ্ছে, off হচ্ছে, on হচ্ছে, off হচ্ছে. Yes, everybody আমরা like Arduino use করছি. It's really simple. Golang এ এটা কেন দরকার ছিল? Probably দরকার ছিল না. I will not actually confess that. But now একটু code base একটু যদি দেখি, on microcontrollers, if we see the basic code, literally আমাদের like Arduino তে যেরকম code দেখি, exactly the same, almost exactly the same. So that's fun, but not really. It's not really fun, right? আচ্ছা, এখন maybe একটা রিকোয়ারমেন্ট আসবে আমাদের যে ঠিক আছে এই প্রোডাক্টে একটা লাইট জাস্ট অন অফ করতে হবে না, দুইটা লাইট লাগবে। একটা লাইট প্রতি 3 সেকেন্ড টগল করবে, আরেকটা লাইট প্রতি 2 সেকেন্ড টগল করবে। সো এটা তো 3 দিয়ে তো 2 ডিভাইড যায় না। আচ্ছা, মেবি প্রতি 1 সেকেন্ডে চেক করতে হবে যে স্টেট অফ দ্য সিস্টেম কি, তারপর ওইটা রাইট করতে হবে। আর নাহলে প্রত্যেকবার একটু ম্যাথ করে দেখতে হবে যে আচ্ছা কতক্ষণ স্লিপ করতে হবে। I'm not that smart. And I'm not here to be smart, I'm here to be rich. Right? So, আমি কি করব যে আচ্ছা চোরাই বুদ্ধি সেই চোরাই বুদ্ধিটা হচ্ছে যে আমি গোতে দিই আমার এই মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামটাই গোতে দিই। And গোতে দিকে you'll actually notice this is still quite easy. This is কোনো ম্যাথ নাই, কিছু নাই। আমি জাস্ট দুইটা গো রুটিন কল করতেছি, একটা 500 মিলি সেকেন্ডে, একটা 700 মিলি সেকেন্ডে, and somehow hopefully asynchronous ভাবে এই দুইটাই চলবে। So current হয়ে গেছে। এখন you'll actually notice যে এটা completely independently দুইটা লাইট actually নিজের থেকে নিজে রিঅ্যাক্ট করতেছে, নিজের থ্রেডে চলতেছে। আসলে থ্রেডিং তো নাই, বাট কোনো না কোনো ভাবে অ্যাকচুয়ালি চলতেছে। সো একটা হারাম কথা বলেই ফেলি, গো আর নোডের মধ্যে কোনো লিটারালি জিরো ডিফারেন্সেস ইন দ্য কনকারেন্সি মডেল যদি থ্রেড আমরা লিমিট করে দিই টু 1। হ্যাঁ, আরডুইনোতে আমার থ্রেড জাস্ট একটাই, অ্যান্ড ইয়েস ইট ওয়ার্কস জাস্ট লাইক নোড। যে আমি যখন স্লিপ কল করি তখন একটা স্কেজুলার চান্স পাই যে আচ্ছা কিছু করা যাবে, আচ্ছা তারপর নেক্সট থ্রেডে যাই, তারপর দেখে, বাট ইট ওয়ার্কস। এখন আমি আমার কাস্টমারকে বলে ফেলতে পারবো যে আচ্ছা this washing machine has the new asynchronous scheduler যেখানে অনেক efficiently আমার like কাপড় চোপড় ধুয়ে দিতে পারতেছে। So now I'm rich. Great. So all right. Last one, guys. I promise last one. And it actually demo না দেখালো নাই, এটা তেমন কোনো ইস্যু না। But the last one is actually go inside Go. আমি Go এর ভিতরে আবার Go চালাবো। And not like যে Go compile করে আবার এটা কিছু করবো না। একটা কম্পাইল প্রোগ্রাম থাকবে, ওখানে একটা স্ট্রিং দিব, দ্যাট ইজ অলসো Go, and ওই Go প্রোগ্রামটা আবার চালাবে আমার Go প্রোগ্রামে। Okay, so let's actually do this. Yes. Go run. হবে? Hopefully. 6. Achha, that is not fun, but let's actually look at the code to see what just happened. I mean, literally, একটা Go interpreter policy, এটা Yegi নাম, এটা কেউ একজন লিখছে, but basically traffic আমরা যদি ইউজ করে থাকি, so traffic labs থেকে actually Yegi বানাইছে, and Yegi is an interpreter for Go written in Go. Why? What's the point? If anybody wants to take a crack at what's the point? Huh? Code editor, marketing teams. Code editor, that's a useful thing, but marketing teams. Imagine আপনাকে একটা ড্যাশবোর্ড বানাতে হবে যেখানে প্রোমো এডিট করা যায়, and promos are sometimes very smart. হ্যাঁ, sometimes like এততে হবে না, আবার এই ইউজারটা এত এলিজিবিলিটিতে না গেলে একটু কম ইয়ে পাবে। এখন এটা যদি একটা ইঞ্জিনিয়ারকে দিই, he will happily do it first time, second time, third time, fourth time থেকে maybe not. But what if আমরা একটা মার্কেটিং পারসনকে একদম আনফিল্টার্ড অ্যাক্সেস দিয়ে দিতে পারতাম to make whatever offer they want, and আমরা লাইক ইঞ্জিনিয়াররা মোটামুটি বুঝি যে আচ্ছা এটার জন্য তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, রাইট? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া এটা সম্ভব না।
And Go is one of the easiest to learn languages, at least in my opinion. আমি এই পর্যন্ত দিয়ে 5 বার Go ভুলে গেছি, আবার Go শিখছি। So what if we could give them access, a really safe and secure access, যেটা Node.js ও দিতে পারতাম না, যেটা Python এ ঠিকমতো দিতে পারতাম না, but at least in Go, in an interpreter that is built into a Go program itself, আমি secure ভাবে কাউকে access দিতে পারবো to actually run Go and make their own promos and everything. So obviously it's more power to the user and its safety. আচ্ছা, কিছু কিছু জিনিস আমি আজকে কভার করি নেই, বাট Go এর rabbit hole টা অনেক 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 ডিপ। সো কোয়াইট লিটারলি নাপিগো নামে একটা প্রজেক্ট আছে, সেই নাপিগো Node.js এর মধ্যে একদম লাইক নেটিভ লাইব্রেরি চালাতে পারবো, মানে বানাইতে পারবো উইথ Go। PLGo কোয়াইট লিটারলি এই PLGo দিয়ে যদি একটা এক্সটেনশন, সেই Postgres এক্সটেনশনটা আপনি আপনার SQL কোয়েরির মধ্যে একটা ফাংশন চালাতে পারবেন যেটা অ্যাকচুয়ালি Go চালাচ্ছে কিছু। আবার GoPy পাইথনের জন্য, আর সবচেয়ে ক্রেজি OS5 or OSV, I don't know how to pronounce it, but basically Go আসলে একটা OS লাগবে কেন? OS টাই ফালাই দিই, শুধু Go এর একটা প্রোগ্রাম আমার bare metal বুট করি, so that's what OS5 actually helps you with. So আমি actually বলছিলাম যে this is not about Go, right? So একটা point already আমি বলে ফেলছি যে this is about hammers, and having a hammer is good, is fine. If you have a really good hammer and you are really used to, or you understand the hammer well enough, having a hammer and treating everything like a nail is completely fine. And that's that. And I just হচ্ছে যে like maybe আমরা বলি যে আচ্ছা এই ল্যাঙ্গুয়েজটা অনেক ভার্সেটাইল, ওই ল্যাঙ্গুয়েজটা শিখো কারণ ওই ল্যাঙ্গুয়েজে অনেক কিছু করা যায়, জাস্ট জাভাস্ক্রিপ্ট শিখো কারণ ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব কিছু করা যায়, রাইট? I actually disagree. JavaScript শিখো because JavaScript এ করা যায়, অথবা JavaScript versatile, not true. JavaScript is not versatile at all. And Brendan Eich যখন প্রথম JavaScript বানাইছিল, this ব্রাউজারের জন্য বানাইছিল। The community is versatile. The community loved JavaScript enough to give it the love and care, make it versatile, to take it everywhere. And it's happening with Go, and it's happening because of you. Like আপনারা এই ইভেন্টে আসছেন, this is why Go is versatile. So thank you. Keep doing it. শুক্রবার আটকে যাবো কিন্তু, so easy করে ভাই প্লিজ ভাই বল। আচ্ছা, ওয়েব অ্যাসেম্বলির আসলে খুব বেশি ইউসেজ আমার চোখে পড়ে নাই, ঠিক আছে? হইতে পারে আমি আসলে খুব বেশি এক্সপ্লোর করি। প্রথম সমস্যাটা হচ্ছে ওয়েব অ্যাসেম্বলি কম্পাইল করার পরে C5 7 10 মেগাবাইটস হয়ে যায়, সো নোজ গোনা ওয়াইট মানে ব্রাউজার এতক্ষণ। Right. So do you have any example যেখানে আসলে ওয়েব অ্যাসেম্বলি ইজ সো পাওয়ারফুল, গোয়ের ফুল পাওয়ারটা পটেনশিয়াল আমি ইউজ করতেছি, হয়তো সিপিইউ হাঙ্গরি কোনো অ্যাপে বা কোনো জায়গায় হয়তো ইউজ হইতে পারে। Any real life example? So very promising. Thank you. Yeah, I actually agree. It's very promising. And so, এখানে একটা funny thing, CPU bound task থাকলেও Wasm use করা তাও উচিত না। Wasm is not fast. It's not faster than JavaScript. And একজন ভালো JavaScript programmer can write a more performant program in JavaScript than Wasm. আচ্ছা, Wasm use করার একটাই কারণ থাকতে পারে, and এটা আমি খুবই বিশ্বাস করি যে এটা is the only valid use case, সেটা হচ্ছে আমার existing very deeply integrated একটা লাইব্রেরি আছে, and একটা খুব common example হচ্ছে Google Skia engine web. So Google Skia engine is actually made for Android. So Android যত UI TUI জিনিস দেখতেছে that Skia engine render হয়. Every time you make an Android app or load a browser window like a web page in the browser, it's rendered by Skia. Every time you make a Flutter app, it's rendered by Skia. Every time you use Flutter on the web, it's rendered by Skia. কারণ Skia এত ভালো একটা রেন্ডারিং ইঞ্জিন। এখন হ্যাঁ, Flutter web-এ বিরাট একটা একটা আসবে, বলে আর্টিফ্যাক্ট আসবে যেটা অ্যাকচুয়ালি ডাউনলোড করতে হবে, but sometimes that is necessary. And as for an example, Figma. You never question Figma to slow কেন load with it, but Figma provides so much value. Acha, I am ready to wait for this experience to load that was written in highly optimized C++ code and transpiled to my browser. So that's the use case of Wasm. I hope I could answer it. Anybody else? Actually, Bhaiya একটা question ছিল। আচ্ছা,
আপনি তো এমবেডেড সিস্টেমে গো রান করেছেন, তো এই জিনিসটা আমিও করেছি, বাট আমি এক লাইব্রেরি ইউজ করেছিলাম গোবট। তো ওটাই কি ইউজ করেছেন নাকি অন্য কোনো পদ্ধতিতে করেছেন, এটা আসলে জানার জন্য। ম্যাজিশিয়ানের সিক্রেট আউট করে দিতে বলতেছে তো হ্যাঁ। সেটা ভালো না। আচ্ছা, সো আমি অ্যাকচুয়ালি টাইনিগো ইউজ করছি আবারও। দিস ইজ নট আ ফার্স্ট পার্টি থিং, এটা কমিউনিটি বানাইছে টাইনিগো, এন্ড দিস ইজ আ গো কম্পাইলার যেটা যত ফ্লাফ আছে সবকিছু ফালা দেয়, তারপর অ্যাকচুয়ালি প্রডিউসেস গো বাইনারি। এন্ড এটা অ্যাকচুয়ালি আমি আবার ব্র্যান্ড করতেছি উইথ এভিআর ডুড, যেটা আর্ডুইনো নিজেও ব্যবহার করে আর কি। থ্যাংক ইউ। Okay, thanks. So a big hand for Omar. So কেউ কি আসলে মানে নর্মাল ওয়েব প্রোগ্রামিং বাদে গুলিয়া অন্য কিছু করা হয়েছে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন এরকম কিছু করছে? রিসেন্টলি যেরকম আমরা আসলে এরকম একটা প্রবলেম ফেস করতেছিলাম, আমাদের প্রিন্টার চাইনিজ প্রিন্টার ইউজ করতেছিলাম, যেটা আসলে ওয়েব থেকে ইউজ করতে পারতেছিলাম না। So আমরা কি করলাম, একটা ডেস্কটপ অ্যাপ বানানো হয়েছে যেটা বিহাইন্ড দ্য সিন ও হচ্ছে লোকাল থেকে প্রিন্ট করে, সার্ভার থেকে আমরা একটা পোর্ট এক্সপোজ করে যেটা লোকালের সাথে কানেক্ট করে, জাস্ট একটা কম্পাইলের সাথে কাজ করে ও আবার লোকালি প্রিন্ট করে। সো গদি আসলে আমরা চাইলে অনেক কিছু করতে পারি, যেটা দেখা গেল। সো আরো বেশি এক্সপ্লোর করবেন, শুধু একটা জিনিস নিয়ে থাকলে তো আসলে হবে না, দেখতে হবে এক্সপ্লোর করে কি কি করা যায়, অলওয়েজ নিজেকে আপডেট রাখতে হবে। সো এখন আমাদের অনারেবল গেস্ট ব্রেইন স্টেশনের সিইও রাইসুল কবির ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি রাইসুল কবির, ব্রেইন স্টেশনে সিইও হিসেবে আছি। আমার সাথে আমার কো-ফাউন্ডার মিজানও আছে। তো আমাদের ব্রেইন স্টেশনের বিভিন্ন কলিগও আছে এখানে। থ্যাংক ইউ মনির ভাই এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্য এবং টোটাল অর্গানাইজিং টিমকে। ইনফ্যাক্ট এই অর্গানাইজেশনের আগে আমি আসলে জানতামই না যে বাংলাদেশে এত মানে গো ডেভেলপার আছে। আমরা নিজেরা গোতে কাজ করছি বেশ কিছুদিন ধরে ইউরোপিয়ান ক্লায়েন্টদের সাথে। রিসেন্টলি যেমন আমরা জাপানের একটা কি গোয়ের কাজ পেয়েছি, যেটার জন্য আমাদের সামনে আমরা বেশ একটা লার্জার টিম গোতে এনগেজ করার ইয়ে করি। তো আপনারা ব্রেইন স্টেশনের ব্যাপারে তো অনেকেই জানেন। ব্রেইন স্টেশন সফটওয়্যার আউটসোর্সিং কোম্পানি 2006 আমরা শুরু করেছি। অ্যাট দিস মোমেন্ট আমরা প্রায় 807 জনের মতন পিপল। আমরা অনেকগুলো ল্যাঙ্গুয়েজে কাজ করি, তার মধ্যে গো একটা। তো আমার কাছে যেটা খুবই এজিটিভ যে এত বিউটিফুল একটা অর্গানাইজেশন করেছে এত অল্প সময়ের মধ্যে, মাত্র এপ্রিল থেকে মাত্র 9 মাসের মধ্যে এত লার্জ একটা অর্গানাইজেশন। এবং এই জায়গাটাতে কিন্তু যেমন ফাইম ভাইয়ের এই নলেজটা যে ইন্টারন্যাশনালি কাজ করা এবং ফাইম ভাইয়ের পার্টনারের যে নলেজটা যে ইন্টারন্যাশনালি কাজ করে, ইন্টারন্যাশনাল পড়াশোনা করার যে নলেজ, এবং তার সাথে মানে এই টোটাল ইকোসিস্টেমটা বলতে কি যে সাপোজ এই যে আমরা অনেক বছর ধরে আউটসোর্সিং নিয়ে কাজ করছি, আমরা জুনিয়র ডেভেলপার হায়ার করছি, তারপর তাদেরকে এনগেজ করছি, ট্রেন করছি যাতে তারা বিভিন্ন ভালো ভালো কাজ করতে পারে ব্রেইন স্টেশনে এবং অন্য কোম্পানিতে। এই যে সবাই মিলে টোটাল একটা ইকোসিস্টেম বানানো, ইট হ্যাজ ফাইনালি স্টার্টেড টু পে অফ। আমি এখন এত অ্যামেজিং কোম্পানি দেখে আমি এখন বাংলাদেশের ব্যাপারে খুব এক্সাইটেড হই, এবং আপনাদের মতন গ্রেট মাইন্ডসকে দেখে। আমি যেমন ওমরান ভাইয়ের প্রেজেন্টেশন দেখলাম এবং মানে এরকম ইন্টারেস্টিং জিনিসগুলো, মানে এক সময় তো আমি নিজে প্রোগ্রামার ছিলাম, সাপোজ এখন আমি আর প্রোগ্রামার নাই আর কি, আমি আর থাকতে পারিনি। এখন দেখা যায় যে বেশিরভাগ সময় বিজনেস প্রবলেম সলভ করা লাগে, বিজনেস বুকস পড়া লাগে। আপ আনটিল 2012 আমি আর কি কোড করেছি। তো তখন আর কি এই জিনিসগুলো দেখে আর কি খুব ভালো লাগছিল। আমি যখন কোড করতাম তখন আরটিএমপি প্রোটোকল ছিল, রিয়েল টাইম মেসেজিং প্ল্যাটফর্ম প্রোটোকল, ওটাতে আর কি কোড করেছি। তখন ছিল ওয়াজা সার্ভার আর রেড 5 সার্ভার আরটিএমপি প্রোটোকলের জন্য, ওগুলাতে আর কি কোড করতাম। এনিওয়ে
তো আমার বেসিক্যালি আপনাদের জন্য যেটা মেসেজ আর কি যে let us be excited about the future of Bangladesh together. যে let us make a great Bangladesh together. আমাদের ভাই বোনেরা রক্ত দিয়ে এই 1971 এবং এই 2024 দেশ স্বাধীন করেছে, পরিবর্তন এনেছে। সো let us make a great Bangladesh together. এটার ব্যাপারে আমরা এক্সাইটেড হতে চাই। বিভিন্ন চ্যালেঞ্জ আমরা দেখব, অনেক কিছু হবে, কিন্তু ফাইনালি টুগেদার উই উইল মেক এ গ্রেট কান্ট্রি। আর আমি একটা জিনিস বলবো যে টেকনোলজি অ্যাগনস্টিক হওয়া অ্যাজ ইন আমরা গোতে কোড করব, আমরা নোডে কোড করব, আমরা জাভাতে কোড করব, মানে দ্য ফিউচার ইজ ভেরি ডিফারেন্ট আর কি। সো আমাদেরকে এই মাইন্ডসেটটাকে অ্যাডপ্ট করতে হবে। মানে আমি এক সময় দেখতাম যে এই ল্যাঙ্গুয়েজের সাথে ওই ল্যাঙ্গুয়েজ মারামারি করতেছে, আমরা এই এনথুজিয়াস্ট, আমরা ওই এনথুজিয়াস্ট, মানে এই জিনিসটা চাই না, ডিভিশন চাই না, রাদার কোলাবোরেশন আর কি। সো বিং টেকনোলজি অ্যাগনস্টিক। আরেকটা হচ্ছে যে আপনারা অ্যামেজিং কাজ যেগুলো করতেছেন, পাবলিশ ইট, শো টু দ্য ওয়ার্ল্ড যে এরকম অ্যামেজিং কাজ করতেছেন। বিকজ যেটা আর কি ফাইন ভাই বলছে যে পৃথিবী কিন্তু জানে না যে, মানে পৃথিবী অনেক সময় জানে না যে বাংলাদেশ এক্সিস্ট করে আর কি। সো আমরা যখন এটা যত পাবলিশ করতে থাকবো তত আরো বেশি আমাদের প্রেজেন্স তৈরি হবে আর কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে এত অ্যামেজিং অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য এবং অর্গানাইজার। আমি একটা ছবি নিতে চাই সবাইকে সহ আর কি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। মানে আইমান ভাই স্টাইলে একটা ছবি নিলাম, আমি এর আগে কখনো নিইনি, কিন্তু আমি আসলে মানে এত এক্সাইটেড হয়েছি যে গো তো খুব নতুন একটা জিনিস এবং এটাতে বাংলাদেশে এত ডেভেলপার এবং আমরা ফার্স্ট মিট আপ করতেছি, তাই না? এটা তো গো এর ফার্স্ট মিট আপ আর কি। সো এই কারণে আমি ছবিটা নেওয়ার লোভ সামলাতে পারলাম না। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ রাইসুল ভাইকে।